আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলা ভাঙচুর, পতাকায় আগুন, ঢাকার কড়া প্রতিবাদ। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ছাত্র জনতার। বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতি, পুলিশের লুট হওয়া পোশাক কিনা খতিয়ে দেখার দাবি বিশ্লেষকদের। Nice thinking, and he got. That's run straight in. কিংস্টন টেস্টে চালকের আসনে বাংলাদেশ, নাহিদ রানার গতির ঝড়ে 146 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে 211 রানের লিড টাইগারদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ব্যাপক হামলা চালিয়েছে উগ্রগোষ্ঠী। সোমবারের এই হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। প্রতিবাদের ঝড় বয়ে যায় নানা মহলে। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। একে ঘৃণ্য ঘটনা উল্লেখ করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননায় তীব্র নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নাসরিন আক্তারের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে কিছুদিন ধরে উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি। এরই মধ্যে সোমবার হঠাৎই ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে হামলা চালায় উগ্র ভারতীয়রা। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবারের হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশের নানা মহল। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়, কোনো দেশের কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। সেই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের সব হাইকমিশন অফিসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে দেশটি। এই নেক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, হিন্দু সংগ্রাম সমিতির একদল উগ্রবাদী এ হামলা চালায়। এ সময় বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়, ভেঙে ফেলা হয় হাইকমিশনের প্রধান গেট, যাকে পরিকল্পিত হামলার ঘটনা বলছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার শুরু থেকে হামলা ঠেকাতে নিষ্ক্রিয় ছিল দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এতে 1961 সালের ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ক্ষোভ জানায় ঢাকা। প্রেস বিজ্ঞপ্তিতে ভারতকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। করা হয় সুষ্ঠু তদন্তের দাবি। এছাড়া ডিপ্লোম্যাটিক মিশনগুলো রক্ষণাবেক্ষণ করা সেই দেশের দায়িত্ব বলে উল্লেখ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 28 নভেম্বর কলকাতায় একই ধরনের হামলা চালায় উগ্রবাদীরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শুরু করে টিএসসির রাজু ভাস্কর্যে। ঢাকার পাশাপাশি বিক্ষোভ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলায়। সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তা কঠোর হাতে দমন করা হবে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনারে হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে জেলায় জেলায় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। প্রতিবাদে সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিল্লি না ঢাকা স্লোগানে ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্ররা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর হুঁশিয়ারি দেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন দেশের দূতাবাসে সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা, অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। আজকে এই উগ্র বিজেপি সরকারের এই নেতাকর্মীরা এই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা
একটি সভ্য জাতি কিনা। পরে একে একে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, যেভাবে গণঅভ্যুত্থানে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে সেভাবেই ভারতীয় সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। প্রতিবাদ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া বক্তব্যেরও। ভারতে বসে আওয়ামী লীগের ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্ররা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে মমতা ব্যানার্জির বক্তব্য সঠিক নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া বলেও উল্লেখ করেন তিনি। সোমবার সব দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথাও। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির উদ্ভট বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এটি সঠিক পদক্ষেপ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই। ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। সম্প্রতি ভারতীয় মিডিয়া নিজেদের ইচ্ছে মতো বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, যে আগুনের ঘি ঢালে মমতার বক্তব্য। এমন পরিস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্ব দরবারে তুলে ধরতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সোমবার বিকেলে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে উপস্থিত হন ভারতীয় কূটনীতিক সহ বাংলাদেশে অবস্থানরত প্রায় সব দেশের কূটনীতিক। বৈঠক শেষে উপদেষ্টা জানান, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক অবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে, যা কোনোভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে কাম্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কোনো দেশ নয়, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান নেতিবাচক গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করে। দেশ করতেছে তো আমি বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, প্রধানত বিভিন্ন প্রতিষ্ঠান করছে, এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ বজায় রেখে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতের সাথে সব চুক্তি উন্মোচন এবং অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সহ ৬ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভা শেষে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একথা বলেন। বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা, নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী দেশ, প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। এবার ১৭ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে ভোটার তালিকায়। আগামী ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে নতুন কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। শিউলি রায় রিপোর্ট। সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে বসে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা। এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে এই সভায় ভোট তালিকার হালনাগাদ, সংসদীয় সীমানা পূর্ণ নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে ব্রিফ করেন জাতীয় কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার পর তা হালনাগাদের কাজ শুরু হবে। আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয় সেই ডাটাটা 2 জানুয়ারি থেকে শুরু করে 2 মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2 মার্চে খসড়া প্রণয়ন করি। তো আমাদের 2025 সালে 2 মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2 মার্চে চূড়ান্ত আকারে 2 মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা তৈরি করা কমিশনের লক্ষ্য। এই জন্য 6 মাস সময় লাগবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। তো এই আলোকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এই সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পরবর্তী প্রেক্ষাপটে নানা ইস্যুতে আলোচনা হয়। পরে তিনি গণমাধ্যমকে জানান নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এই ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। Having a very independent election commission, which is what His Excellency has just explained to us, that he is determined to maintain the independence and the integrity of the elections, and that's something that we fully support. শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নগরবাসীর নতুন আতঙ্ক ডাকাতি। পরিবেশ পরিস্থিতির মতো পরিবর্তন হয়েছে ডাকাতির ধরনও। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনা এখন নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও পোশাক পরে এই ধরনের ঘটনা ঘটছে কিনা তা জোর তদন্ত জরুরি। বিস্তারিত শাহাদাত নিশাতের রিপোর্টে। সন্ধ্যা 7:54। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক যুবকের সন্দেহজনক গতিবিধি। রাজধানীর রামপুরা উলন রোডে এক লোক পাহারা দিচ্ছে এবং তার ইশারায় একে একে প্রবেশ করছে আরো কয়েকজন। কিছুক্ষণ পর সেই লোকটি আবার আরেকজনকে নিয়ে প্রবেশ করছে। রাত 8:12 তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে সেই সন্দেহভাজন লোকটি। খালি হাতে প্রথমে দেখা গেলেও বের হওয়ার সময় হাতে একটি ছোট ব্যাগ। একে একে বেরিয়ে যাচ্ছে বাকি লোকগুলো। এবার আসা যাক ঘটনার পেছনের ঘটনায়। এই ভবনটির 2য় তলায় থাকেন বাড়ির মালিক আবুল বাশার। সেদিন মূলত এই বাসায় প্রবেশ করেছিল সন্দেহভাজন লোকগুলো। ডিবি পুলিশের পরিচয় চালায় তল্লাশি। হাতিয়ে নেয় বাসার মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণ ও $40,000। আমরা হ্যান্ডকাপ লাগাইছে যে ডিবির হেডকোয়ার্টার নিয়ে যাব, ইয়াতে হ্যান্ডকাপ লাগাই। আমি তো কোনো অপরাধ করি না, হেডকোয়ার্টার কি দিন অস্ত্র পাই করতে হবে না, সব বাংলাদেশ চেক করে এরপরে এই লকারটা খুলছে। লকার খুলে এখানে ডলার টাকা ছিল, ওইটা খুলছে, স্বর্ণ ছিল, এগুলো সব লইয়া। এদিকে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। জানান নিজেদের নিরাপত্তাহীনতার কথা। সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটা কোঅপারেশন, মিউচুয়াল কোঅপারেশন থাকলে আমরা আরেকটু নিরাপদ অনুভব করতে পারবো। এটাকে নিশ্চয়তা দিতে পারে। আজকে এখানে হচ্ছে আমার বাসা, এটার পাশেই হতেই পারে, এটা নিশ্চয়তা তো নাই। সরকারিভাবে যারা দায়িত্ব পালন করে তারা যদি এখানে এই দিকটা কেয়ার করে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। যদিও আইন শৃঙ্খলা বাহিনী জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। এটা আমরা আমাদের টিম কাজ করতেছে, সিসি ফুটেজগুলি আমরা অ্যানালিসিস করছি। আমরা আশা করছি তদন্তের আমরা কিছু ইন্ডিকেশনও পেয়েছি। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এটা রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামি শনাক্ত হবে। রাজধানীতে এভাবেই প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনাও নতুন কিছু নয়। এর আগে গেল 11 অক্টোবর মোহাম্মদপুরের একটি বাড়িতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে নগদ টাকা, স্বর্ণালংকার লুটের ঘটনায় আলোচনার সৃষ্টি করেছে রাজধানীতে। ডিএমপির তথ্য মতে গেল আগস্টে রাজধানীতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 4টি, সেপ্টেম্বরে 5টি, অক্টোবরে 6টি ও নভেম্বরে 3টি। 1 আগস্ট থেকে 1 ডিসেম্বর পর্যন্ত র্যাবের হাতে গ্রেফতার 112 জন ডাকাত।
এদিকে রাজধানীতে এমন অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা। জনমনে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করে সে তাদের এই যারা অস্ত্র যাদের কাছে আছে তারা তাদের স্বার্থ পূরণ করতে চাইবে। তারা যে এই নিজেদেরকে প্রকৃতভাবে কোনো বাহিনীর সদস্য প্রমাণ করার জন্য যে উপকরণগুলো তারা ব্যবহার করছে এগুলোর উৎস কোথায় সেগুলো খতিয়ে দেখেই সামগ্রিকভাবে সমস্যাটির বা অপরাধটির নিয়ন্ত্রণ বা প্রতিরোধের ব্যবস্থা করতে পারলেই কিন্তু এখান থেকে পরিত্রাণ মিলবে। একই সাথে পুলিশের লুট হওয়া অস্ত্র ও পোশাক ব্যবহার করে এমন অপরাধে জড়াচ্ছে কিনা সে বিষয়ে কঠোরভাবে নজরদারি বাড়ানোর আহ্বানও জানান তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। এবারের প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি কি আয়োজনে সাতক্ষীরায় পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস? ইশিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ঋশিল্পী রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে হাজার হাজার মানুষ, অবহেলিত মানুষ, তারা যারা প্রতিবন্ধী, যারা বিভিন্ন শারীরিক যে সংকট বা সমস্যার শিকার, সেই সব মানুষরা সেবা পেয়ে থাকেন। এক ইটালিয়ান দম্পতি, যেটি এনসো এবং লাউরা, যে দম্পতি প্রায় 50 বছর ধরে এই হাজার হাজার মানুষদেরকে সেবা দিয়ে থাকেন সেই ঋশিল্পীতে। আপনি দেখতে পাচ্ছেন সেই সব মানুষরা আজকে এই দিবসটিকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য তারা কিন্তু এখানে মিলিত হয়েছে। আজকে তাদের র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু রয়েছে এখানে। সেই সব মানুষেরা কিন্তু শুধুই যে সেবা পাচ্ছেন বা সুস্থ থাকছেন তা না, তাদেরকে সমাজের স্বাভাবিক অংশে নেয়ার জন্য এখানে কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাদের কেউ কেউ প্রকৌশলী হচ্ছেন, কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন, ব্যবসা করছেন, নানান কর্মকাণ্ডে, হস্তশিল্পের কাজে আছেন, নানান কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত রয়েছেন। সেই সব মানুষেরা আমরা দেখছি আজকে সেই দিবসটি পালনের জন্য আজকে উদ্গ্রীব হয়ে আছেন। সকাল থেকে একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ এই ঋশিল্পীতে। আমি ঋশিল্পীর এই বিভাগের দায়িত্বে রয়েছেন প্রশান্ত, তা আমি তার কাছে একটু জানতে চাচ্ছি কি কি আয়োজন, কি অবস্থা আপনাদের? আজকে 33তম আন্তর্জাতিক এবং 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস 2024 উপলক্ষে ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুসের পক্ষ থেকে আমাদের আলোচনা সভা এবং গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং পৃথকভাবে আমাদের ঋশিল্পীর ক্যাম্পাসে আমাদের এখানে আলোচনা সভা, তাদের মত বিনিময় এবং এখানে তাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আয়োজন করা হয়েছে। বিশেষ করে তাদের দাবিগুলো। এ পর্যন্ত আপনারা কতজনকে সেবা পেয়েছে এবং সুস্থ হয়ে উঠছে? আমরা এই পর্যন্ত 11,000 প্রতিবন্ধী মানুষকে আমরা সেবা দিতে পেরেছি, এবং আমরা এখানে প্রতিদিন 400 থেকে 450 প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এবং এর সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠাতার পরিচালক এনসো এবং আমাদের মাতা লাউরাকে। আসলে তারা এখানে এই প্রতিষ্ঠান না করলে আমাদের এখানে তাদেরকে সেবা দেওয়া হতো না। এবং এটা আজকে শুনছিলাম যে এই প্রতিবন্ধী নারী, পুরুষ, শিশু, কিশোর প্রত্যেকে কিন্তু আসলে নিজেদেরকে প্রতিবন্ধী নয়, নিজেদেরকে মানুষ হিসাবে নিজেদেরকে এই পৃথিবীতে দাঁড় করাতে চায়। এবং একই সাথে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে, স্বপ্ন হচ্ছে যে এই পৃথিবীকে তারা বাসযোগ্য করে তুলবেন সকল মানুষের, প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী সকল মানুষের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলার জন্য এই মানুষরাও কাজ করতে চান। এই ছিল এই সাতক্ষীরার যে বিশ্ব প্রতিবন্ধী দিবসের যে আয়োজন তার সর্বশেষ। ইশিকা, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন সংবাদ সকাল। ভারতীয় সব বাংলা চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে আবেদনে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। রিটকারীর আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন বলেও জানান তিনি। সরকারি খাস জমি অসহায় মানুষের ভোগ দখলীয় কিংবা কাগজে দুর্বল জমির খোঁজ পেলেই আওয়ামী লীগ নেতা শফিউল্লাহর লোলুপ দৃষ্টি পড়ত সেখানে। জমির ফাঁক ফোকর বের করে ক্ষমতার প্রভাব খাটিয়ে সেখানে বাগান কিংবা স্থাপনা তৈরি করে দখল নিত শরীফুল্লাহ। ভূমি দখলই যেন ছিল তার নেশা ও পেশা। গত 15 বছরে এভাবে 1000 একরের বেশি জমি দখল আর বিক্রি করে কামিয়েছেন কোটি কোটি টাকা। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর এবার প্রশাসন ও জমির প্রকৃত মালিকরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। খাস জমি দখল করা রীতিমতো নেশায় পরিণত হয় আওয়ামী লীগ নেতার। বান্দরবানের বেশ কিছু এলাকার সরকারি খাস জমির উপর অবৈধভাবে দোকানপাট তৈরি করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিউল্লাহ। এখন সেই দোকানের সামনে ঝুলছে লাল পতাকা। উপজেলা প্রশাসনের দাবি, নাইক্ষ্যংছড়ি বাজার, নারিকেল বাগান, জারুলিয়াছড়িতে পাহাড়িদের জুমের জমি দোছড়ি ও সোনাইছড়ি ইউনিয়নে নিজের নিয়ন্ত্রণে রাখে শফিউল্লাহ। শুধু খাস জমি নয়, সাধারণ মানুষের জমিতেও নজর ছিল তার। ওদের প্রভাব খাটাইয়া ওরা আওয়ামী লীগের জোর জবরদস্তি করে আমাদের এখান থেকে বারবার উচ্ছেদ করে দেয়। শফিউল্লাহ মানে হচ্ছে ভূমিদস্যু। তিনি এই যে সোনাইছড়িতে বিভিন্ন উপজাতির জায়গা দখল করছেন। বাজারের যেটা সরকারি ড্রেন আছে, ড্রেনের উপরেও দোকান বসিয়ে তিনি চৌদ্দে দিয়ে টাকা আদায় করতেন। 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন মামলার আসামি হয়ে পলাতক এই আওয়ামী লীগ নেতা। 15 বছরে জবরদখলে নেয়া সরকারি সম্পত্তি ও জমিগুলো এখন হাতছাড়া হচ্ছে একে একে। এদিকে জমি উদ্ধার ও সরকারি ভূমি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও। সে যে ব্যক্তি হোক না কেন বা যে গোষ্ঠী হোক না কেন, সে যদি সরকারি খাস জমি দখল করে রাখে, অনুমতি ব্যতীত ব্যবহার করে থাকে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। দ্রুত আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ ও তার পরিবারের দখলে থাকা সম্পত্তি উদ্ধার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কিছুতেই কাটছে না যশোর খুলনা মহাসড়কের ভগ্নদশা। নির্মাণের মাত্র 2.5 বছরে খানাখন্দে পরিণত হচ্ছে মহাসড়কটি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ওভারলোডিং এর কারণে সড়কের আয়ুষ্কাল কমে আসছে বলে দাবি কর্তৃপক্ষের। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত সহকর্মী সালাহুদ্দিন সাগরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। 321 কোটি টাকা ব্যয়ে 2022 সালের জুনে যশোর খুলনা মহাসড়কের 38 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। সড়কটি টেকসই করতে সর্বোচ্চ লোডিং ক্ষমতা নির্ধারণ করা হয় 27 টন। মনিটরিং এর জন্য 1.5 কোটি টাকা ব্যয়ে সড়কের পাশে বসানো হয় ওভারলোডিং পরিমাপ যন্ত্র। কিন্তু মাত্র 3 দিনের মাথায় ক্ষমতাসীন ব্যবসায়ীদের হস্তক্ষেপে ওভারলোডিং পরিমাপ বন্ধ হয়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। ওখানে স্কেলে সঠিকভাবে যাতে মাল আনা নেওয়া করতে পারে, সেই কারণে আমরা ওখানে স্কেলে পরিমাপ করছিলাম। মোটর শ্রমিক ইঞ্জিনিয়ার সহ প্রায় 1-150 লোক ওখানে মাইক্রো, তারপর প্রাইভেট নিয়ে স্কেলে তারা এখানে হামলা করে। স্কেলটা আমরা আপাতত ওই সময় বন্ধ রাখি। প্রতিদিন গাড়ির প্রতি অন্তত 60 থেকে 70 টন পণ্য আমদানি রপ্তানির ফলে অতিরিক্ত লোডে নষ্ট হয়েছে সড়ক, সৃষ্টি হয়েছে উঁচু নিচু খানাখন্দের, কমেছে সড়কের আয়ুষ্কাল। ধুলো বালিতে লোকদের চলাফেরা বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় উঠলেই বাসায় যায় গোসল না করলে আর ঘরে ওঠা যাচ্ছে না। বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া চলতে মানুষজনের খুব ক্ষতি হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যস্ততম মহাসড়কের 38 কিলোমিটার মেরামতে গত 1 দশকে ব্যয় হয়েছে অন্তত 400 কোটি টাকা। যতবার সড়কে মেরামত হয়েছে ততবারই সৃষ্টি হয়েছে উঁচু নিচু খানাখন্দ। ফলে সারা বছরই গুরুত্বপূর্ণ মহাসড়কে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয় গণপরিবহন যাত্রী ও পথচারীদের।
হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। রাস্তা খুবই খারাপ এবং এখানে আপনার 1 ঘন্টা 20 মিনিট সর্বোচ্চ লাগে যত থেকে খুলনা, কিন্তু আমাদের 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। প্রতিনিয়ত গাড়ি 10 চাকা ভেঙে ছিঁড়ে পড়তেছে রাস্তার পরে, প্রতিনিয়ত পাল্টি খাচ্ছে। আপনি হঠাৎ একটা গাড়ি চলে আসে, গাড়ি দেখা যায় ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে সড়কটির এমন বেহাল দশা বলে দাবি কর্তৃপক্ষের। এ ব্যাপারে উদ্যোগ বলতে যদি ওভারলোডের ব্যাপারে আমরা প্রতিনিয়ত রিপোর্ট করে যাচ্ছি। এই যে রাস্তা খারাপ হচ্ছে প্রতিনিয়ত আমরা ছবি তুলতেছি এবং বিভাগীয়ভাবে মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছি। গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি প্রভাবশালী ব্যবসায়ীদের দখলমুক্ত করে ও ওভারলোডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা 135 কোটি রুপি চেয়েছে ত্রিপুরার রাজ্য সরকার। বকেয়া অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে চিঠিও দিয়েছে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন TSECL। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতননাথ জানিয়েছেন, বাংলাদেশ নিয়মিত বিল পরিশোধ করলেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এখনো বকেয়া রয়েছে। তিনি বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 6 টাকা 65 পয়সা করে ধার্য করা হয়েছে। তবে বকেয়া 100 কোটি টাকার সীমা অতিক্রম করার পর চলতি বছরের মে মাসে ত্রিপুরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে পশ্চিম আফ্রিকার দেশ গিনির একটি ফুটবল স্টেডিয়ামে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শেষ খবর অনুযায়ী এতে নিহত হয়েছেন অন্তত 56 জন দর্শক। গিনির বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি এনজেরে করে সেখানে গিনির সামরিক সরকার প্রধান মামাদি দম্বোয়ার সম্মানে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। সোমবার ছিল সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ঘটেছে এই ঘটনা। ম্যাচের 2 দলের সমর্থকদের লাঠি ও পাথরের আঘাতে মৃত্যু হয়েছে কয়েকজনের, আবার ভিড়ের মধ্যে পৃষ্ঠ হয়েও মারা গেছেন বেশ কয়েকজন। স্থানীয় এক কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। এই সংঘর্ষের জন্য আয়োজক কমিটি ও নিরাপত্তা বাহিনীর অবহেলা এবং অদক্ষতাকে দায়ী করেছে গিনির বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসি। তবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটির সরকার। দেখছেন সংবাদ সকাল।